that is solution of non-exact differential equation আজকে আমরা ডিসকাস করব। শুরুতে আমরা তো এক্সাক্ট হলে কিভাবে সলভ করতে হয় তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখিয়েছি। এটা ছোট্ট একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নেই। সাপোজ প্রশ্নটা আগের মতোই থাকবে যে সলভ সে y minus 2x cube dx minus x into 1 minus xy dy equals to 0. সো আমাদের অঙ্কটা দেখতে এক্সাক্টের মতো, বাট নট হোমোজিনিয়াস। এটাকে আমরা হোমোজিনিয়াস বলতে পারবো না, কারণ আমরা হোমোজিনিয়াসের ফরম্যাটে ট্রান্সফার করলে এটা হোমোজিনিয়াস হয় না। তবে মনে হচ্ছে এক্সাক্ট, তবে এক্সাক্ট হবে কিনা সেটা বলা যাচ্ছে না, যেহেতু টাইটেলটাই হলো নন এক্সাক্ট, দেয়ারফর অঙ্কটা এক্সাক্টের নয়। ওকে, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এখন এখান থেকে আমাদের বের করতে হবে m এর মান এবং n এর মান। m এবং n আমরা কি বলতে পারবো m এর মান কত, n এর মান কত? Here m is what? Coefficient of dx। মনে রাখতে হবে, উল্টা হলে হবে না। dx এর সহগকে বলা হয় m, that is y minus 2x cube. What is n? n is the coefficient of dy। তো সেই ক্ষেত্রে মাইনাস সহ আসবে। মাইনাস সহ যদি ক্যালকুলেশন করে ফেলো তাহলে এটা হবে মাইনাস মাইনাস প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স। আমরা এম এন পেয়ে গেলাম। এখন টেস্ট করব যে নাও del m by that is del y of m। হ্যাঁ, মিজানুর রহমান বলতে পারবে del y of m এর মান কত? নূর মোহাম্মদ, নির্বাচিতা রহমান। এটা হবে হচ্ছে 1 অনলি 1 হবে স্যার 1। ওকে, থ্যাংক ইউ। del x of n এর রেজাল্ট কত? 2xy minus 1 2xy 2xy minus 1। দুইটা তো সমান নয়, তাহলে আমরা বলতে পারি যে সিন্স del y of m is not equals to del x of n, then the equation 1 is not exact। এটা কিন্তু প্রথম কমেন্টস। আমাদের অঙ্কের সলিউশন যখন করতে যাব এটা এই মন্তব্যটা করলেও কিন্তু তোমরা নাম্বার পাবে যে দুইটা সমান নয়। সেই ক্ষেত্রে অবশ্যই ঠিকঠাক মতো করতে হবে। ওকে, এখন সমান না হলে কিভাবে সলভ করতে হয় সেটা আমাদের দেখার বিষয়। ওকে, তাহলে চলো আমরা দেখি কিভাবে এটাকে সলভ করতে হবে। একটু বলে রাখি, আমরা যখন ভেরিয়েবল সেপারেশন পড়িয়েছিলাম তখন যদি সিম্পলি ভেরিয়েবল সেপারেট করতে না পেরে তখন কি করেছি, সাবস্টিটিউট করে সেপারেট করেছিলাম। দ্বিতীয় স্টেপে আমরা যখন হোমোজিনিয়াস পড়িয়েছিলাম, হোমোজিনিয়াস এর একটা পোরশন ছিল নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াস হলে আবার দুই রকমের সলিউশন ছিল। একটা ছিল রেশিও a1 b1 a1 বাই a2 b1 বাই b2 এর রেশিওটা সমান হলে এক ধরনের, সমান না হলে আরেক ধরনের। এই ছিল দ্বিতীয় স্টেপ। 3 নাম্বার স্টেপে আমরা পড়েছি ফার্স্ট অর্ডার লিনিয়ার। ফার্স্ট অর্ডার লিনিয়ার পড়ার পরে তার এক্সটেনশন ভার্সন পড়েছি বার্নৌলিজ ইকুয়েশন। যদি বার্নৌলি হয়
তখন আমরা ফার্স্ট অর্ডারে ট্রান্সফার করেছি, ট্রান্সফার করে দেন ফার্স্ট অর্ডারের নিয়ম অনুযায়ী সলভ করেছি। আর 4 নাম্বার স্টেপ হলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন আমরা কন্ডিশনটা স্যাটিসফাই হবে, এই টাইপের কোনো কন্ডিশন পাবো, তাহলে 3টা স্টেপ ফলো করে আমরা সলভ করব। আর যদি এক্সাক্ট না হয়, নন এক্সাক্ট হয়, তাহলে এখন আমরা নতুন ফর্মুলা দেখব। এই হলো মোটামুটি 2-3 মিনিটের মধ্যে, 2-3 লাইনের মধ্যে আমাদের থিঙ্কিংটা মনে রাখতে হবে, তাহলে আমরা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোনো অঙ্ক এই মেথডগুলি দিয়ে আমরা চেষ্টা করতে পারবো। এবার আসো, নন এক্সাক্ট হলে সলভ করার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা ইন্ট্রোডিউস করব। লেট x to the power a y to the power b be an integrating factor, that is if. That means আমরা এই টার্মটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসাবে কনসিডার করতেছি। আমরা কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করেছিলাম একবার ফার্স্ট অর্ডার লিনিয়ারের সময়। আর এখানে হলো লেট x টু দ্য পাওয়ার a y টু দ্য পাওয়ার b be an integrating factor of equation 1, so that equation 1 will be an exact. মানে কি? মানে হলো আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কনসিডার করেছি যেন এই 1 নাম্বার ইকুয়েশনটা এক্সাক্ট হয়, সেই কারণে। অর্থাৎ এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই 1 নাম্বার সমীকরণে যদি অ্যাড করি, দ্যাট মিন্স মাল্টিপ্লাই করি, তাহলে যে নতুন সমীকরণ আসবে সেই সমীকরণটা এক্সাক্ট হবে। এই মর্মে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কনসিডার করেছি। এখানে কিন্তু a এবং b এই কনস্ট্যান্টস দুটির মান আমাদের জানা নাই। a এর মান কত, b এর মান কত, সেটা আমাদের জানা নাই। আসলে ক্যালকুলেশন করে আমরা a এবং b এর মান পরবর্তীতে বের করব। যেহেতু আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কনসিডার করেছি, তোমরা দেখেছো ফার্স্ট অর্ডার লিনিয়ারের সময় আমরা কিন্তু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা বোথ সাইডস মাল্টিপ্লাই করেছিলাম। ঠিক অনুরূপভাবে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা সমীকরণ 1 কে এখন গুণ করব। নাও x to the power a y to the power b into equation 1, অর্থাৎ ইকুয়েশন 1 কে x to the power a y to the power b দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে কত হয় সেই রেজাল্ট আমরা উপরে লিখতেছি। x to the power a y to the power b plus 1 minus 2x to the power a plus 3 y to the power b into dx। এটা প্লাস করে দিলাম, মাইনাস মাইনাস প্লাস x to the power a plus 2 y to the power b plus 1 মাইনাস x, এটা মাইনাস হবে, দ্বিতীয় টার্মটা x to the power a plus 1 y to the power b into dy is equals to 0. Suppose this is equation number 2. আমরা এখানে কি কাজটা করেছি, x to the power a y to the power b দ্বারা সমীকরণ 1 কে মাল্টিপ্লাই করেছি। তো মাল্টিপ্লাই করতে গিয়ে দেখো এই গুণগুলির সূচকের গুণন আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা মাইনাস ছিল, এটা প্লাস করেছি, যার ফলে পরের অংশটুকু মাইনাস হয়েছে। Okay, as per supposition, now we can say equation 2 is an exact. কারণ আমরা এটা এইভাবে ধরে নিয়েছি যে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইন্ট্রোডিউস করলে যে নতুন 1 নাম্বার সমীকরণে, তাহলে যে নতুন সমীকরণ আসবে
দ্যাট উইল বি অ্যান এক্সাক্ট। এখন সেই কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমাদের অজানা কনস্ট্যান্টস এ এবং বি এর মান আমরা বের করব। চলো এবার এ এবং বি এর মান বের করার জন্য 2 নাম্বার ইকুয়েশনটা দেখে আসি। তাহলে আমরা এমন ভাবে ধরেছিলাম যেন নতুন ইকুয়েশনটা এক্সাক্ট হয়। এখন আমরা বলতে পারি যে ইয়েস, ইকুয়েশন 2 ইজ অ্যান এক্সাক্ট। সিন্স ইকুয়েশন 2 is an exact, then আমরা জানি exact হলে যে শর্ত del del y of m. What is m? Do you know? M is the coefficient of dx. This is coefficient of dx. dx এর সহগ হলো m, অর্থাৎ del del y of this term কত হয়? x to the power a y to the power b plus 1 minus 2x to the power a plus 3 y to the power b is equals to del del x of n. What is n? N is this term, x to the power a plus 2 y to the power b plus 1 minus x to the power a plus 1 y to the power b. আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন বা কিভাবে আমরা এই কন্ডিশনটা লিখেছি। শুরুতে লিখে আসছিলাম যে let x to the power a y to the power b be an integrating factor so that equation 1 will be an exact. এটা আমরা ধরে নিয়ে আসছি, এজন্য আমরা ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা এক নাম্বার ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে ইকুয়েশন 2 পেলাম। এখন এটা এক্সাক্ট, এই কথাটাই বলেছি যে ইকুয়েশন 2 ইজ অ্যান এক্সাক্ট, যেহেতু তাই আমরা বলতে পারি del del y of m is equals to del del n of del del x of m. এখন এই পার্শিয়াল ডেরিভেটিভটা থেকে আমরা কম্পেয়ার করে a এবং b এর মান বের করব। চলো আমরা ক্যালকুলেশনটা করি। কত হবে ডিফারেন্সিয়েশন করলে উইথ রেসপেক্ট টু y, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন b plus 1 yes b to plus the power 1 a into x to the power a y to the power b. to y to the power b minus 2b x to the power a plus 3 y to the power b minus 1 is equals to a plus 2 x to the power a plus 1 y to the power b plus 1 minus a plus 1 into x to the power a y to the power b. আশা করি পার্শিয়াল ডেরিভেটিভটা তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের সলিউশনের সময় যে লাস্ট ইকুয়েশন পাবে, এই ইকুয়েশনের দুই পক্ষের মধ্যে অ্যাটলিস্ট ইউ উইল গেট এ কমন টার্ম। এই দুটার মধ্যে কমপক্ষে একটি কমন টার্ম পাবে, একাধিক পেতে পারো, কিন্তু একটি অবশ্যই থাকবে। সে কমন টার্মটা কিভাবে আইডেন্টিফাই করবে? এখানে 4টা টার্ম আছে, বাম পাশে 2টা, ডান পাশে 2টা। তো বাম পাশে 2টার মধ্যে প্রথম টার্মটা দেখো, এই টার্মের ভেরিয়েবল হলো এটা আর সহগ হলো এটা। এই টাইপের একটা টার্ম এখানে আছে, এই হলো টার্মের ভেরিয়েবল আর সহগ হলো এই দুটা টার্ম কিন্তু কমন, অর্থাৎ x টু দ্য পাওয়ার a y টু দ্য পাওয়ার b। যেহেতু টার্ম দুটি কমন তাই তাদের সহগ দুটি সমান, অর্থাৎ এর সহগ হলো b প্লাস 1 আর এর সহগ হলো মাইনাস অফ a প্লাস 1, এটা পরস্পর সমান। আর একটা জিনিস দেখো, এখানে এই টার্মটা আছে বাট এই টার্মের মতো আরেকটা টার্ম এদিকে নাই, অথবা এই টার্মের মতো আরেকটি টার্ম বাম পাশে নাই। কিন্তু আমাদের অজানা রাশি যেহেতু দুইটি এ এবং বি, তাই আমাদের কোনো একটা সমীকরণ আমরা পেয়ে গিয়েছি, যেমন প্রথম সমীকরণটা এই টার্ম এবং ওই টার্ম কম্পেয়ার করে পেয়েছি। উই নিড অ্যানাদার ইকুয়েশন টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ এন্ড বি। তাহলে আমরা এই টার্মটাকে, এটা বাম পাশে আছে,
এই টার্মটাকে ডান পাশে আমরা ইন্ট্রোডিউস করতে পারি উইথ কোএফিসিয়েন্ট 0, অর্থাৎ এই টার্মটাই আমরা ডান পাশে লিখব তার সহগ 0 দিয়ে, অথবা এই টার্মটুকু আমরা বাম পাশে লিখব উইথ কোএফিসিয়েন্ট 0। তাহলে দুইটা কম্প্যারিজন থেকে আমাদের দুইটা সমীকরণ আসবে এবং দুইটা সমীকরণ থেকে অজানা মান বের হবে। আমরা ইচ্ছা করলে আরো একটা লাইন এইভাবে লিখে নিতে পারি যে or b plus 1 x to the power a y to the power b minus 2b x to the power a plus 3 y to the power b minus 1 is equals to a plus 2 x to the power a plus 1 y to the power b plus 1 minus a plus 1 into x to the power a y to the power b plus 0 into, দেখো আমরা এই টার্মটাকে ওই পাশে ইন্ট্রোডিউস করব, that is 0 into x to the power a plus 3, 0 into x to the power a plus 3 y to the power b minus 1। আমি কি করেছি, এই টার্মটাকে ডান পাশে লিখেছি উইথ কোএফিসিয়েন্ট 0, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। অথবা এইটা না করে আমরা যদি এই টার্মটা বাম পাশে লিখতাম কোএফিসিয়েন্ট 0 ধরে, একই রেজাল্ট আসতো। তাহলে এখান থেকে আলোচনার বিষয় হলো উই গেট অ্যাট লিস্ট ওয়ান কমন টার্মস অফ বোথ সাইডস, উভয় পার্শ্ব থেকে একটি কমন টার্ম পাবো। হ্যাঁ, একাধিক পেতে পারি, নো প্রবলেম। না পাইলে আমরা আরেকটা টার্ম ইন্ট্রোডিউস করে নেব। এখন কম্পেয়ারিং বোথ সাইডস, কম্পেয়ারিং, তাহলে কম্পেয়ার করলে আমরা কি বলেছিলাম যে x টু দা পাওয়ার a y টু দা পাওয়ার b এর সহগ হলো b প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এখানে আছে মাইনাস a প্লাস 1, ইমপ্লাইজ দ্যাট a plus b plus 2 is equals to 0. Suppose it is number 3 and আরেকটা কম্পারিজন কি, যেহেতু ইন্ট্রোডিউস করেছি এই টার্মটা a টু দা পাওয়ার a প্লাস x টু দা পাওয়ার a প্লাস 3 y টু দা পাওয়ার b মাইনাস 1, আর এদিকেও সেম। আরেকটা হলো মাইনাস 2ab মাইনাস 2b is equals to 0 or b equals to 0। তাহলে দ্বিতীয় কম্পারিজন থেকে আমরা পেলাম b এর মান 0, আর তুমি যদি 3 নম্বরে b এর মানটা বসিয়ে দাও তাহলে a সমান পাবে -2। তাহলে আমরা লাস্ট লাইনটা আবার বলি। লাস্ট লাইন হলো এই টার্মের সহগ হলো -2b আর এই টাইপের টার্মের সহগ হলো 0। এটা আমরা বসিয়ে দিলাম, এখান থেকে b এর মান বের হলো, আর এই b এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম 0, তারপরে a এর মান এসেছে -2। অর্থাৎ এইভাবে কম্পারিজন করে আমরা a এবং b এর মানটা বের করে থাকি। যদি তোমাদের প্রয়োজন হয় স্ন্যাপশট নিয়ে নাও এই পৃষ্ঠাটা থেকে। তাহলে আমরা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরেছিলাম সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিন্তু বের হয়ে আসছে। দেয়ারফর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু x টু দা পাওয়ার a y টু দা পাওয়ার b। সো a এর মান 0, b এর মান 0 আর a এর মান হলো -2, অর্থাৎ x টু দা পাওয়ার -2 y টু দা পাওয়ার 0, দ্যাট ইজ 1/x স্কয়ার। আমরা আমাদের যে মূল অঙ্কটি ছিল সেই 1 নাম্বার সমীকরণ, ওই 1 নাম্বার সমীকরণটা একটি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করেছি এক্সাক্ট হওয়ার জন্য, আর সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো 1/x স্কয়ার। আসলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে 1 নাম্বার সমীকরণকে মাল্টিপ্লাই করলে সত্যি যে নতুন সমীকরণ আসবে দ্যাট উইল বি অ্যান এক্সাক্ট। এই জন্যই কিন্তু আমরা এই নন এক্সাক্ট থেকে এক্সাক্টে ট্রান্সফারের জন্য এই সিস্টেমটা জেনারেট করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন আছে? স্যার ওই অর লাইনটা আবার একটু বলবেন, ওই লাইনটা ক্লিয়ার হতে পারলো। অনলাইন
or যেটা ওই যে or লিখে লাইনটা লিখে ওই যে হ্যাঁ এটা কম্পেয়ারের উপরে এই লাইনটা, জি স্যার ওই লাইনটা একটু বলবেন এই জি স্যার লাইনটা কিছুই না, এটা থেকে এটা বসালাম, এটা থেকে এটা বসালাম, ওকে, এটা বসালাম, এটা জি স্যার বসালাম। এখন কম্পেয়ার করার জন্য একটা টার্ম কমন আছে, আরেকটা টার্ম পাওয়ার জন্য আমরা এই অংশটুকু ডান পাশে বসিয়েছি, তার সহগ দিয়েছি 0, 0 সহগ দিয়ে আমরা যে কোনো কিছু বসাতে পারি, এই আর তো কিছু না, এই অংশটুকু মিলিয়ে আমরা 0 সহগ দিয়ে বসিয়েছি, তারপরে আবার লিখেছি কম্পেয়ারিং বোথ সাইডস, তখন এই টার্মটার সমান এটা। এবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার এইটা গেল কোথায়, এটা তো বাদ গেল, নো প্রবলেম, ঠিক আছে। আমরা যদি ডান পাশে বাম পাশে 0 ইন্ট্রোডিউস করতাম এই সহগ দিয়ে, তখন a + 2 এর মান 0 আসতো, অর্থাৎ a এর মান পাইতাম -2, একই রেজাল্ট আসতো। সো আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এভাবে ক্যালকুলেশন করে আমরা বের করলাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x²। এখন আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে 1 নাম্বার ইকুয়েশনকে পুনরায় মাল্টিপ্লাই করব। যে মাল্টিপ্লিকেশনটা আমরা আগে করেছি সেই মাল্টিপ্লাইটা আবারও করে নিব। Again equation 1 into 1/x² implies that যে 1 নাম্বার ইকুয়েশন ছিল এটা কিন্তু এই ইকুয়েশনটার মতোই, অথবা 2 নম্বরে a আর b এর মান বসালে একই রেজাল্ট আসবে। 1 নাম্বার ইকুয়েশনকে 1/x² দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে কত হয় 1/x², অর্থাৎ আমরা x এর মান -2 আর b এর মান 0 বসাবো, তাহলে কত হয় দেখো, এর মান -2 অর্থাৎ x⁻² আর b এর মান 0, y -2 x⁻1 আর y আর কিছুই থাকে না dx, প্লাস এর মান -2 এর x টা থাকে না, y এর মান 0 থাকে, y মাইনাস x⁻1 আর কিছুই থাকে না, b এর মান 0, dy = 0. Suppose it is equation number 4. এখন আমরা টেস্ট করে দেখব আসলে এটা এক্সাক্ট কিনা। বলো তো এটা এক্সাক্ট কিনা। এতক্ষণ তো এক্সাক্টের জন্যই আমরা এরকম একটা কাজ করেছি। এই সমীকরণটা কি এক্সাক্ট? 4 নাম্বার সমীকরণ। বলতে পারতেছো না? একজনও বলতে পারতেছো না এটা যে এক্সাক্ট স্যার নাকি? এক্স্যাক্টলি হয়, কারণ ওখানে 1 হয় এই পাশে 1 হয়। 1 হয় কিভাবে? 1 হয় এক্সাক্টের শর্ত কি? ও x না জি স্যার, x তো থাকে হচ্ছে না। আমি তো লিখে ফেলছি হুইচ ইজ অ্যান এক্সাক্ট ইকুয়েশন। এই 4 নাম্বার ইকুয়েশনটা এক্সাক্ট, দেখতে অর্থাৎ হবে করে। কি তোমাদের করতে হবে, তো তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না পারলে তো এগুলি পারবে না। তো এটা এক্সাক্ট কিনা এনিবডি? রাফিয়া হায়দার আছো না? জি স্যার। এই তুমি তো স্যার ডেল m বাই del x আর del n বাই del y এর মান সমান হলে তো এক্সাক্ট। হ্যাঁ, তো ডেল এম বাই দ্যাট ইজ ডেল ওয়াই অফ এম এর মান কত বলো? বাকি বিল্লা বলো। নির্বাচিতা রহমান। x inverse 2 x ইনভার্স সো 1/x² হচ্ছে না। x⁻2 that is 1/x²। এই যে y এটা 1 আর del n বাই that is del x of n, এটা কত হয় ক্যালকুলেশন করে দেখো, এটাও কিন্তু x⁻2 that is 1/x। 1 minus 2 1/x²।
এই যে এটা 0, x⁻⁻1 এর ক্যালকুলেশন করলে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এমনটা আসে। তার মানে কি দুটো সমান নয়? ইয়েস, আমরা কিন্তু সমান। সমান ধরেই ক্যালকুলেশন করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আইডেন্টিফাই করেছি। এইজন্য আমরা বলতে পারছি যে ইকুয়েশন 4 ইজ এন এক্সাক্ট ইকুয়েশন। এখন তুমি যে অঙ্কটা করবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে একটা সমীকরণ আসবে, এটা এক্সাক্ট। এখন এক্সাক্ট তো বলে এসে তারপরে এক্সাক্ট করেছো, প্রশ্ন হলো আসলে অঙ্কটা হয়েছে কিনা তোমার, অর্থাৎ রিডাকশনটা হয়েছে কিনা টেস্টিফাই করার জন্য এই কাজটুকু তুমি মনে মনে বা সাইড নোটে করে নেবে, এটা এই মুহূর্তে দেখানোটা নেসেসারি না। এখন আমরা পেয়ে গেলাম এক্সাক্ট। সো আমরা জানি যখন কোনো একটা ইকুয়েশন এক্সাক্ট হয় তাহলে তার সলিউশন করতে হয় 3টা স্টেপে। আমরা 3টা স্টেপ একসাথেও করতে পারি। কিভাবে? Therefore the solution of 4 is integration of y by x square, এটাকে y by x square লেখা হয় মাইনাস twice x dx। তার সাথে অবশ্যই এই কথাটা লিখতে হবে যে keeping y as a constant, as a, এটা লিখতে হবে 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপটা কি ছিল? x ফ্রি টার্মস অফ n, n এর x মুক্ত টার্ম বসাবো, তাকে ইন্টিগ্রেট করব y এর সাপেক্ষে। তাহলে প্রথম স্টেপ কি? ইন্টিগ্রেট করব m কে উইথ রেসপেক্ট টু x কিপিং y এজ এ কনস্ট্যান্ট। আর দ্বিতীয় স্টেপ হলো x ফ্রি টার্মস অফ n, n থেকে x মুক্ত টার্ম বসাবো, তাকে ইন্টিগ্রেট করব y এর সাপেক্ষে। আর তৃতীয় স্টেপ হলো দুইটা রেজাল্টকে ইকুয়ালস টু c দিব। এখন এই ইন্টিগ্রেশনটা কত হবে? y বাই x স্কয়ারের ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস, দেখো হিসাব করে, y বাই x মাইনাস y বাই x মাইনাস x স্কয়ার। আর এটা ইন্টিগ্রেশন করে ফেললাম, তাহলে এর ইন্টিগ্রেশনটা কি হবে? এখানে কিছু আছে বলো? y minus 1 স্যার। টার্মস অফ n, n এর মধ্যে কয়টা টার্ম আছে? দুইটা স্যার। n এর মধ্যে কয়টি টার্ম আছে? দুইটি, একটি হলো y আর একটি মাইনাস 1 আপন x। এখন এই দুটি টার্মের মধ্যে x মুক্ত টার্ম আছে একটা একটি, সেটা কত? y y হলো y। এই y dy is equals to c। আমরা পরের লাইনে বাকি কাজটুকু করতেছি। তাহলে আমরা কি পেলাম? implies that minus y by x minus x square plus y square by 2, y এর integration equals to c, which is the required general solution। আমাদের অঙ্কটাতে কোনো কন্ডিশন ছিল না, তাই it is our general solution। So আশা করি তোমরা বুঝতে পেরেছো how to calculate any non-exact equation to exact equation, then how to solve। ঠিক আছে, আমরা কি পারবো এই টাইপের? চেষ্টা Yes, করতে sir. হবে, অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আমরা রেজাল্ট পেয়েছি মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়ালস টু সি। অঙ্কটা পুরোপুরি ঠিক আছে। তাহলে আমি 4টা মেথড আলোচনা করেছিলাম, ওই 4টা মেথড এখন এট এ গ্লেন্স আবারও দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, এই 4টা মেথড তুমি যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু পারবে না।
solution of first order differential equation. এই সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রকারভেদ হলো চার ধরনের। আমরা শিখেছি, চারটা মনে রাখবো। একটি হলো ভেরিয়েবল সেপারেশন, ভেরিয়েবল সেপারেশন। আর ভেরিয়েবল সেপারেশন তুমি মনে রাখার স্বার্থে প্রয়োজনে তার সংজ্ঞাটাও ছোট্ট করে লিখে রাখতে পারো, যে এফ অফ এক্স ডিএক্স প্লাস জি অফ ওয়াই ডিওয়াই ইকুয়ালস টু 0। তুমি সংজ্ঞাটা ছোট্ট করে মনে রাখবা, যে ভেরিয়েবল সেপারেশনের কি সংজ্ঞাটা লিখে রাখছো, ঠিক আছে। আর এটাকে ডিরেক্টলি যদি সেপারেট না করা যায়, এর একটা ব্রাঞ্চিং এসেছে সাবস্টিটিউশন। একটি সাবস্টিটিউশন করে আমরা কিন্তু সাবস্টিটিউশন দেন সেপারেশন। ভেরিয়েবল সেপারেশনের এই দুটা পদ্ধতি, ডাইরেক্ট সেপারেট করব, না পারলে সাবস্টিটিউশন দেন সেপারেশন। এই কথাটা মনে রাখলে আমরা ভেরিয়েবল সেপারেশন রিলেটেড অঙ্কগুলি পারব। এবার দ্বিতীয় যে মেথড আমরা শিখেছি, সেই দ্বিতীয় মেথডটা ছিল হোমোজেনিয়াস। হোমোজেনিয়াস ইকুয়েশন। হোমোজেনিয়াস ইকুয়েশনের ডেফিনিশনটা লিখে রাখো, dy বাই dx সমান f of xy ডিভাইডেড বাই g of xy। আর fg সেম অর্ডার, এই কথাটা লিখে রাখতে হবে। f এবং g সেম অর্ডার না হলে তো হোমোজেনিয়াস হয় না। f g এর মধ্যে যে কয়টি টার্ম থাকবে প্রত্যেকের ডিগ্রি সমান হবে, তাহলে হোমোজেনিয়াস হবে। আর এর ব্রাঞ্চিং হলো দুইটি, এর ব্রাঞ্চিং আসে দুইটি, আমরা শিখিয়েছি। হ্যাঁ, এই ব্রাঞ্চিংটা হলো নন হোমোজেনিয়াসের জন্য। নন হোমোজেনিয়াস হলে দুই প্রকারের ব্রাঞ্চিং করতে হয়। তাহলে একটা শিখিয়েছিলাম রেশিও টেস্ট, আমি সংক্ষেপে বলছি, তোমরা লেকচার শিট দেখে ক্লিয়ার করে লিখে নিবা নিজের মতো করে। a1 বাই a2 ইজ ইকুয়ালস টু b1 বাই b2। এই অবস্থায় কমন টার্ম সাবস্টিটিউট করবে। কমন টার্ম সাবস্টিটিউট, সংক্ষেপে কথাটা মনে রাখবা, কমন টার্ম সাবস্টিটিউশন। তোমরা জানো যে এই রেশিওটা সমান হলে কমন টার্ম সাবস্টিটিউট করতে হয়। আরেকটা হলো নন হোমোজেনিয়াসের আরেকটা ক্ষেত্র, a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2। এমত অবস্থায় কিন্তু কমন টার্ম সাবস্টিটিউট হবে না, দ্যাট মিন্স ইউ উইল নট গেট এনি সর্ট অফ কমন টার্ম। এই অবস্থায় সাবস্টিটিউশনটা হবে x ইকুয়ালস টু ক্যাপিটাল X প্লাস h আর y ইকুয়ালস টু ক্যাপিটাল Y প্লাস k। এটা মনে রাখলেই হবে। তাহলে দুইটা কিন্তু এক জিনিস না। রেশিও সমান হলে কমন টার্ম সাবস্টিটিউশন, আর রেশিও অসমান হলে সাবস্টিটিউশন, সেটা x ভেরিয়েবল ইকুয়ালস টু ক্যাপিটাল X প্লাস h and y variable is equals to capital Y plus k। অর্থাৎ হোমোজেনিয়াস হলে সলিউশন প্রসেস। এবার সলিউশন প্রসেসটাও কিন্তু তুমি প্রয়োজনে লিখে নিতে পারো। সলিউশন প্রসেসটা হলো, আমরা এখানে যদি মাঝে লিখি y equals to vx, এই হলো সলিউশন প্রসেস।
হোমোজিনিয়াসের সলিউশন প্রসেস ইকুয়ালস হলো y ইকুয়ালস টু vx, আর কিছুই নাই। নন হোমোজিনিয়াস হলে আমাদের হোমোজিনিয়াসে ট্রান্সফার করতে হবে, তারপরে সলভ করতে হবে ভেরিয়েবল সেপারেশনের মাধ্যমে। 3 নাম্বারটি আমরা পড়িয়েছি, 3 নাম্বারটা হলো ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা ডেফিনিশনটা মনে রাখতে হবে, dx অফ y প্লাস py ইকুয়ালস টু q, এটা মনে রাখতে হবে। আর তার সলিউশন প্রসিডিউর হলো প্রথমে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয় 1 নাম্বার, যে if বের করতে হয়, তারপরে if এর পরে আমাদের কমপ্লিট সলিউশন বের করতে হয়। সেই সিস্টেমটা হলো এই টাইপের, যে if ইন্টু y ইজ ইকুয়ালস টু q ইন্টু if dx। এইভাবে কিন্তু আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ারের সলিউশন বের করেছি। আর তারপরে আরেকটা আছে এর মধ্যে, সেটা হলো বার্নৌলি। বার্নৌলি's ইকুয়েশন। সো বার্নৌলি's ইকুয়েশনটা হলে কি, ডেফিনিশনটা হলো বার্নৌলির dx of y plus py equals to q f of y function of y। এই বার্নৌলি হলে আমরা জানি, বার্নৌলি হলে এইটাকে শিফট করতে হয় কিভাবে, ফার্স্ট অর্ডার লিনিয়ারে শিফট করতে হয়, তাই না? লিনিয়ারে শিফট করতে হলে কি যেন করতে হয় সেটা মনে রাখবে। বার্নৌলির আমি আর বললাম না, জাস্ট ক্লুটা দেখালাম। বার্নৌলি হলে ফার্স্ট অর্ডারে শিফট করে তারপরে সলভ করতে হয়। এই গেল তৃতীয় পদ্ধতি। আর চতুর্থ যে মেথড, সেটা ছিল আমাদের এক্সাক্ট ইকুয়েশন। এক্সাক্ট ইকুয়েশনের ডেফিনিশন হলো m dx প্লাস n dy ইকুয়ালস টু 0। এইটা এক্সাক্ট হবে যদি কে শর্তটা মানে, দ্যাট ইজ del m by del y is equals to del n by del x। এই শর্তটা মানলে হবে এক্সাক্ট। আর যদি এক্সাক্ট না হয়, এর মধ্যে সলিউশন প্রসেসটা মনে রাখবা। সলিউশন প্রসেসে 1 নাম্বার হলো, আমরা যদি বক্স আকারে দেই, 1 নাম্বারে হলো এক্সাক্টনেস টেস্ট করা, সেটা তো হয়ে গেল, এক্সাক্ট বললাম। তারপরে ইন্টিগ্রেট করতে হবে m কে dx এর সাপেক্ষে, কিপিং y এজ এ কনস্ট্যান্ট। আর 2 নাম্বার স্টেপে হলো ইন্টিগ্রেট করতে হবে n কে, তবে x মুক্ত টার্ম, এখানে কথাটা লিখে নিতে হবে যে x মুক্ত টার্ম। এইভাবেই 3 নাম্বার দুইটা সলভ করতে হবে। এরপরে যদি নন এক্সাক্ট হয় তাহলে এক্সাক্টে শিফট করতে হবে। এটা আমি একটু বড় করে দেখাচ্ছি, যে নন এক্সাক্ট হলে আমাদের এখানে আসতে হবে, শিফট করতে হবে। নন এক্সাক্টের শিফটমেন্ট কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরতে হয়, if সমান x টু দা পাওয়ার a y টু দা পাওয়ার b ধরে ক্যালকুলেশন করতে হয়। আমরা এই কোর্সে ফার্স্ট অর্ডার সলিউশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই 4টা পদ্ধতি আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা যদি এই পদ্ধতিগুলি একটা পেজের মধ্যে নিজের মতো করে বুঝে বুঝে নিয়ে মুখস্থ করতে পারো, তাহলে যে কোনো অঙ্ক তুমি চেষ্টা করতে পারো। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে এইটাতে ফেলতে পারো, এইটাতে ফেলতে পারো, যাহাতেই পরিবেশ সেই পদ্ধতিতে তুমি চেষ্টা করো, আশা করি তুমি সলভ করতে পারবে। এমন কতগুলি প্রবলেম আসবে যেগুলি দেখা যাবে 2টা মেথডে হয়, হয়তো বা 1টি মেথডে হয়, অথবা 3টাতে হয়, সবগুলি সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। সেজন্যই কিন্তু অতগুলি মেথডের উৎপত্তি হয়েছে। তো আমরা ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনের জন্য আমরা মোটামুটি এই কয়টা জিনিস কমপ্লিট করলাম। তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিব, সরি হোমওয়ার্ক না,
এটা আমি অ্যাসাইনমেন্ট আকারে হোমওয়ার্ক দিব। ওই হোমওয়ার্কের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা অলরেডি তোমাদেরকে দিয়েছিলাম, একটু রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমরা একেবারে শুরুর দিকে একটা শীট দিয়েছিলাম, ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন। তোমরা নিশ্চয়ই এই শীটটা দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। জি। এখানে বক্স করে কিছু সংখ্যক প্রবলেম দেয়া আছে। আমি যদি কাউন্ট করি তাহলে দেখব যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। হ্যাঁ 15টা না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই 15টা অঙ্ক 4টা মেথড দ্বারা প্রতিষ্ঠিত, 4টা মেথড দ্বারা সলভ করা যায়। আমি আবার বলছি, এখন কোন অঙ্ক কোন মেথড দিয়ে সলভ করতে হয় সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করি, দেখবা এখন তোমরা অনেকটাই পারবে। প্রথম দিকে কিন্তু এক্সাম্পলগুলো দেখে তোমার কাছে মনে হয়েছিল এতগুলি এক্সাম্পল কেন দেয়া হয়েছে, বোঝা যাচ্ছিল না। এখন আমি একটা সেট করলাম, তোমরা কি বলতে পারবে এটা কি টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন? শেডিং ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলিস ইকুয়েশন। বার্নৌলি স্যার। হ্যাঁ, এবার আমরা কিছুক্ষণ আগে কিন্তু বার্নৌলি হলে কিভাবে সলভ করতে হয় একটু করে ইন্ডিকেট করেছিলাম, যে বার্নৌলি হলে এটাকে ফার্স্ট অর্ডার লিনিয়ারে ট্রান্সফার করতে হয়। আর কিভাবে ট্রান্সফার করতে হয় সেটাও তোমাদের শিখে নিতে হবে। ট্রান্সফার করতে হয় প্রথমে বার্নৌলি টার্ম দ্বারা হোল ইকুয়েশনকে ভাগ করতে হবে, সো দ্যাট ইন রাইট হ্যান্ড সাইড দেয়ার উইল বি নট এনি বার্নৌলি পোর্শন। রাইট হ্যান্ড সাইডে যেন বার্নৌলি টার্ম না থাকে, সেই ক্ষেত্রে গুণ অথবা ভাগ যাই করো বার্নৌলি টার্মটা রাইট হ্যান্ড সাইডে থাকতে পারবে না। এবার সেকেন্ড টার্মের মধ্যে যে ফাংশন অফ ওয়াই, ওই ভেরিয়েবলটুকুকে সাবস্টিটিউট করতে হবে এবং ফার্স্ট টার্মের মান বের করতে হবে। এটা অঙ্ক করতে করতে তোমরা প্র্যাকটিসে এসে যাবে। এভাবেই কিন্তু বার্নৌলি থেকে ফার্স্ট অর্ডার লিনিয়ারে ট্রান্সফার করতে হয়, দেন সলভ করতে হয়, তাই না? আর ফার্স্ট অর্ডার লিনিয়ার সলিউশন কিভাবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয় 1 নাম্বার, 2 নাম্বার কমপ্লিট সলিউশন সূত্র ধরে y ইনটু if ইকুয়ালস টু q ইনটু if dx। শেষ। আশা করি এই লাস্ট অঙ্কর যে প্যাটার্ন তোমরা বুঝতে পেরেছো। এবার আমি যদি বলি সাপোজ আরেকটা অঙ্ক দিলাম, দেখো তোমরা বুঝতে পারো কিনা। এই শেডিং প্রবলেমটা কিভাবে হতে পারে একটু যদি ধারণা করো, এটা কার সাথে মিলে? ভেরিয়েবল সেপারেশন মনে হচ্ছে স্যার। You cannot separate this one using variable separation. Separate সম্ভব না। ভেরিয়েবল সেপারেশনের যে ফর্মুলাটা শিখালাম, ফাংশন অফ x dx is plus or minus another function of y dy, এটা সেভাবে সম্ভব নয়, কারণ x minus y স্কয়ার টার্মটাকে তুমি y নিতে পারবে করা যাবে স্যার, সাবস্টিটিউশন করে না। x minus y স্কয়ার কে সাবস্টিটিউট করলেও কিন্তু এই 2xy টার্ম পাবে না।
সাবস্টিটিউট করার জন্য আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এই যে দেখো শেড, উপরে যে শেডিং, এই x প্লাস ওয়াই কে সাবস্টিটিউট করলে খুব দ্রুত সলভ হবে, এটা ভেরিয়েবল সেপারেশন। কিন্তু এই অঙ্কটা দেখতে মনে হচ্ছে এক্সাক্ট, mdx প্লাস ndy, কি কথা কি বোঝা যাচ্ছে? জি এই যে স্যার। প্রবলেমটা, এটা মনে হচ্ছে এক্সাক্ট, কারণ mdx প্লাস ndy সমান 0। ইজ ইট এক্সাক্ট? এটা এক্সাক্ট কিনা দেখো তো। ডেল 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 ওয়াই অফ এম এর মান কত? দ্যাট ইজ ডেল এম বাই ডেল ওয়াই এর মান টুয়াইস ওয়াই মাইনাস টুয়াইস ওয়াই। মাইনাস টুয়াইস ওয়াই। জি স্যার। হ্যাঁ, আর ডেল এন বাই ডেল এক্স এর মান এটা হবে হচ্ছে 2y, টুয়াইস ওয়াই। 2y। তাহলে Sir, it দুইটা is sir. not exact. দুইটা সমান নয়, যেহেতু সমান নয় তার মানে এটা এক্সাক্ট নয়। এটা কি কি ফরম্যাটে আছে? নন এক্সাক্ট। আর আমরা জানি নন এক্সাক্ট হলে কিভাবে সলভ করতে হয়। এই আজকে যেভাবে করেছি ঠিক এইভাবে অঙ্কটা সলভ করতে হবে। তার মানে এই অঙ্কটা দিয়ে আমাদের লাস্ট অঙ্কটা সাপোর্ট করতেছে। এবার আমি যদি চিন্তা করি এই প্রবলেমটা কিভাবে হবে, বক্স করা প্রবলেমটা, এটা দুই ভাবে চেষ্টা করা যায়। একটি হলো হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস হলে এটা অবশ্যই সলভ করা যাবে। কারণ কেন হোমোজিনিয়াস হলে সলভ করা যাবে, তোমরা একটু বোর্ডে দেখো। আমি অ্যাট এ গ্ল্যান্স দেওয়ার মেন উদ্দেশ্য হলো যেন তোমরা জিনিসগুলি ধরতে পারো। আমাদের যে অঙ্কটা ছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, সেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই ডিএক্স। এই অঙ্কটাকে আমি বলেছি যে এটা দুই পদ্ধতিতে সলভ করা যাবে। এক নাম্বার পদ্ধতি বলেছি হোমোজিনিয়াস, আর হোমোজিনিয়াস পদ্ধতি করলে আমরা এইভাবে করে নিব, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কত? ডিওয়াই বাই ডিএক্স হলো এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাজায় লেখা যায়। এখন তুমি হোমোজিনিয়াসের সাবস্টিটিউশনটা কি মনে আছে কারোর? Y equal Vx. Vx, এই সাবস্টিটিউশন আমরা ইউজ করব। y equals to Vx এবং ddx of y is equals to v plus x dv by dx, মানটা বসিয়ে যোগ বিয়োগ করে ইন্টিগ্রেশন করলে এটা সলভ হবে। এই গেল হোমোজিনিয়াস পদ্ধতিতে, অবশ্যই এটা হবে। ওকে, আমরা করলাম। আরেকটি পদ্ধতিতে এটা চেষ্টা করা যায়, সেটা হলো xy dx মাইনাস x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dy ইকুয়ালস টু 0। সাজায় নিলাম আরেকটা পদ্ধতির জন্য, এটা সাজালাম হোমোজিনিয়াসের জন্য, ওইটি সাজালাম এক্সাক্ট। স্যার আপনার কথা কিছু বোঝা যাইতেছে না, আপনি খুব ল্যাগ করতেছেন। কেউ কি কথা শুনতে পাচ্ছ না? স্যার শোনা যাচ্ছে স্পষ্ট। স্পষ্ট, তার মানে জি স্যার পার্টিকুলার শুনতে পাচ্ছি। যে পার্টিকুলার নেটওয়ার্কের প্রবলেম হলে, স্যার আপনার কিছু বুঝতেছে না, আপনি খুব ল্যাগ করতেছেন। হ্যাঁ আবার বলো, কথা বুঝি নাই। তোমরা কি কেউ কিছু শুনতে পাচ্ছ না? শোনা যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে কোনো স্টুডেন্টের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি আবারও তোমাদের জন্য আবারও একটু সলভ করি। আমি আমাদের যে 3 নাম্বার স্লাইডের প্রথম পেজের মধ্যে যে অঙ্কগুলি ছিল, সেখান থেকে এই অঙ্কটা নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি যে কয় পদ্ধতিতে আমরা করতে পারি। তো প্রথমে বললাম যে এটা হোমোজিনিয়াসে করা যায়। সো হোমোজিনিয়াসে করতে হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু দিস, এভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমরা সলিউশনটা এভাবে রান করিয়ে শেষ করব। আবার চিন্তা করলাম যে না, এটা তো এক্সাক্টে করা যাবে, আর এক্সাক্টে করতে হলে আমরা এক্সাক্টের ফরম্যাটে সাজালাম।
দিস ইজ এম, আর এন হবে এই পুরোটুকু। এখন আমরা এক্সাক্ট চেষ্টা করলে প্রথম বের করব ডেল এম বাই ডেল ওয়াই, দ্যাট ইজ এক্স, আর ডেল এন বাই ডেল এক্স, এটা হবে মাইনাস 2i6। দুইটি সমান নয়, অতএব এটা এক্সাক্টে করা যাবে না। ইট ক্যান বি সলভ ইউজিং নন এক্সাক্ট মেথড। তাহলে এখন এটা নন এক্সাক্ট মেথডে চেষ্টা করতে হবে। ইয়েস, নন এক্সাক্ট মেথডে প্রথমে এটাকে এক্সাক্টে ট্রান্সফার করতে হবে, তারপরে সলভ করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? এই অঙ্কটাই তোমাদের পরীক্ষায় কিভাবে আসে দেখো। তোমাদের পরীক্ষায় এই অঙ্কটার একটা প্রশ্ন এরকম হয় যে সলভ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dy equals to xy dx using any of the following methods. দিয়ে 1 নাম্বার মেথডটাকে দেওয়া হয় মনে করো হোমোজিনিয়াস, and 2 নাম্বার মেথড হলো এক্সাক্ট। প্রশ্ন বুঝে গেছে? এমন যদি হয় তাহলে উত্তরটা কিভাবে হবে? প্রশ্নটা কি বলছে আমি আবার বলি, সলভ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিস ইউজিং এনি অফ দি ফলোইং মেথডস। নিচের যে কোনো দুটির যে কোনো একটা মেথডে সলভ করবে। এখন তোমাকে হোমোজিনিয়াসও জানতে হবে, এক্সাক্টও জানতে হবে। এখন তুমি চেষ্টা করলে মনে করো হোমোজিনিয়াসে করবে, ওকে। সো হোমোজিনিয়াসে করলে উত্তরটা বলে দিবে যে নাও আই এম ট্রাইং টু সলভ দা given solution given differential equation using homogeneous method, অথবা 1 নাম্বার মেথডে যে সলভ করো সেটা ইন্ডিকেট করে দিতে হবে। তুমি হোমোজিনিয়াসে সলভ করতেছো আর ইন্ডিকেট কিছুই করোনি, কোন মেথডে করেছো, সেই ক্ষেত্রে কোনো নাম্বার পাবে না। আমি আবার বলছি, সাপোজ তুমি এক্সাক্ট মেথডে সলভ করবে, সেটা বলে নিবে যে নাও দিস ইকুয়েশন ইজ সলভিং ইউজিং এক্সাক্ট ইকুয়েশন মেথড। এখন এক্সাক্ট ইকুয়েশন মেথড উল্লেখ করার পরে, অথবা এটা যদি প্রশ্নটা হয় এরকম যে 2a টু কোশ্চেন 2a, তাহলে সলিউশনটা হবে এমন যে অ্যানসার টু দা কোশ্চেন নাম্বার 2a তারপরে 2, এইভাবে দিল বোঝা যাবে 2a2, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিতে করতেছ। ইন্ডিকেটর ঠিক মতো না দিলে কোনো নাম্বার আসে না, কারণ আমি রিড করতে পারছি না তুমি কোন মেথডে করছো। হোমোজিনিয়াসে করছো আর লিখে দিয়েছো এক্সাক্ট মেথডে, হলো না। তুমি করছো এক্সাক্ট মেথডে, লিখেছো হোমোজিনিয়াসে, তাও হবে না। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আবার আমরা যেমন, তুমি এই অঙ্কটা নিশ্চয়ই 2 মেথডই বাসায় প্র্যাকটিস করবে। আমি যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি, আমাদের অ্যাসাইনমেন্টে 15টি অঙ্ক আছে। 15টা অঙ্ক তুমি এমন ভাবে করবে যেন 4টা মেথডের ব্রাঞ্চিং সহ কমপ্লিট হয়। কথা কি বুঝে আসছে? ব্রাঞ্চিং বলতে এই যে একটা ডায়াগ্রাম দিয়েছিলাম, ডায়াগ্রামের সবকিছু যেন সাপোর্ট করে, তাহলে এই 1 পৃষ্ঠা কাজ করে আমাদের সবগুলো নলেজ ব্রেনে সেট হবে আশা করছি। তাহলে এই পর্যন্ত আমি 2টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এবার চলো আমাদের ওই যে 3 নাম্বার স্লাইডে ফার্স্ট পেজে যে কয়েকটি অঙ্ক ছিল সেই অঙ্কগুলিতে আবারও যাই। দেখো, আচ্ছা, আমি একটি প্রবলেম নেই, দেখি কয় মেথডে করা যায়, তোমরা বলবে নিজেরা। শেডিং প্রবলেমটা একটু ভালো করে খেয়াল করো, শেডিং প্রবলেমটা ভালো করে খেয়াল করো। এটা কয় মেথডে করা যাবে? দেখো,
একটু একটু রিড করে দেখো। আমাদের প্রবলেমটা হলো sec square x tan y dx plus sec square y tan x dy। বোর্ডের দিকে তাকাই, অঙ্কটা বোর্ডে নিয়ে আসলাম। এই অঙ্কটা আমরা কয় মেথডে সলভ করতে পারি দেখো চিন্তা করে। কেবল প্রিপারেশনের মাধ্যমে। হ্যাঁ, একজনে বলেছো যে স্যার এটা ভেরিয়েবল সেপারেশন মেথড। ভেরি গুড। আমি বললাম যে এটা মনে হয় এক্সাক্ট মেথডও চেষ্টা করা যায়, তাই না? স্যার এক্সাক্ট মেথড হয়, হ্যাঁ, দুই এটা পাশ ধরলাম সমান n, হয়। আর এটা ধরলাম n। তাহলে দুই মেথডে আমি দেখি পারি কিনা, ঠিক আছে না? তাহলে এক নম্বরে আমরা চলো ভেরিয়েবল সেপারেশনের চেষ্টা করি। তো ভেরিয়েবল সেপারেশন হলে sec স্কয়ার x 10y টা ওই পাশে নিব, আর এইদিকে 10x টা এই পাশে আনলে হবে 10 কে পক্ষান্তর করলে কি হয়, cot x dx। cot লিখবো, এটা 10 লিখে ফেলছি। আর হলো এদিকে 10y ওই পাশে নিলে হবে cot y, sec স্কয়ার y cot y dy is equals to 0। আমি বলেছি ভেরিয়েবল সেপারেশন মেথডে সলভ করব। তাহলে আমরা জানি dx এর সাথে x ভেরিয়েবল থাকবে, সো y থাকবে না, y টা সরিয়ে দিলাম। y টা সরিয়ে দিলাম, অনুরূপভাবে dy এর সাথে y এর ভেরিয়েবল থাকবে, x টা থাকবে না, এটাও সরিয়ে দিলাম। এখন দেখো ভেরিয়েবলস আর সেপারেটেড। খুব একটি লাইন করার পরেই কিন্তু আমরা বুঝতে পেরেছি দিস ইজ ফাংশন অফ x dx, ফাংশন অফ y dy। সো ভেরিয়েবল সেপারেট হলে আমরা ইন্টিগ্রেশন করেই সলভ করতে পারি। ইন্টিগ্রেশন অফ cot x sec square x dx plus integration of cot y sec square y dy is equals to 0। এখন এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে করব? কারো কি ধারণা আছে কিভাবে করা যায় এই টাইপের ইন্টিগ্রেশন? আমরা যদি কটকে ভাঙি, কটকে ভাঙলে হয় cos বাই sin, আর সেককে ভাঙলে হয় 1 বাই cos। তাহলে ছোট হয়ে যায় না? দেখো তো, এটা ভাঙলে হয় cos x বাই sin x, আর এটা হলো 1 বাই cos স্কয়ার x dx। অনুরূপভাবে এটা হবে cos y বাই sin y, এটা হবে 1 বাই cos স্কয়ার y dy is equals to 0। এবার আমরা একটা একটা কাটা যায়, cos x কাটা যায়, থাকে কি? আমরা যদি উপরে লিখি দেখো 1 বাই sin x 1 বাই cos x থাকে। 1 বাই sin হলো cosec, আর 1 বাই cos হলো sec, অর্থাৎ cosec x sec x dx এমনটা থাকে নাকি? cosec x আমার মনে হয় 1 বাই cos কি sec। ইন্টিগ্রেশন অফ cosec x sec x এর কোনো ফর্মুলা আছে? না স্যার, cosec x আর sec x এর তো না, ফর্মুলা ফর্মুলা নাই। সো আমরা এই পদ্ধতিতে গিয়ে সলভ করতে পারবো না। হ্যাঁ, যেহেতু আমরা ইন্টিগ্রেশন অফ cosec x cot x এর ফর্মুলা আছে। কি ফর্মুলা? cosec x cot x। সো আমরা এখানে একটি লাইন করার পরে বুঝতে পেরেছি এই পদ্ধতিতে গিয়ে আমাদের সমাধান করতে পারছি না। তো আরেকটা পদ্ধতি দেখো, যে পদ্ধতিতে আমরা সমাধান পাবো। এই লাইন থেকে এটাকে আমরা লিখতে পারি যে 1 বাই
স্যার আপনার কথা অনেক আটকে আটকে আসতেছে আর ভিডিও কোয়ালিটি 1 খুব by 10x বোঝা যাচ্ছে না। into sec square x dx। এই আমার কথা কি শুনতে পাচ্ছ কেহ? জি স্যার। জি স্যার শোনা স্যার যাচ্ছে কথা স্পষ্ট। কাইটা কাইটা আসতেছে। কেটে কেটে আসতেছে? জি স্যার। না দেখেন ঠিক আছে স্যার আপনার ভিডিও কোয়ালিটির স্যার, অবস্থাও এখানে খুব ঠিক আছে খারাপ, স্যার। আমি ঠিকমতো বুঝতেও পারতেছি না যে exactly কি না স্যার লিখতেছেন ঠিক আপনি। আছে স্যার বুঝতে পারতেছি স্যার ঠিক আছে স্যার, একদম স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা ধরে করা যায় না তাহলে তো দেখো, dx by আমরা সাবস্টিটিউট করব অঙ্কটাতে। সাবস্টিটিউট করলে অঙ্কটা হবে আশা করছি। আর একইভাবে এটাকে 1/10x সরি 1/10y 1/10y ইন্টু sec স্কয়ার y dy ইজ ইকুয়ালস টু 0। আমরা এই লাইন থেকে এখন ইন্টিগ্রেশনের জন্য মূলত ক্যালকুলাস 1 এর লেখাপড়া, আমরা এটাকে সাবস্টিটিউট করব। সাবস্টিটিউশনটা এই টাইপের যে লেট 10x equals to suppose t, 10x equals to suppose t, 10x এর ডিফারেন্সিয়েশন হলো sec স্কয়ার x sec square x and dx is equals to dt। এটার জন্য সাবস্টিটিউশন যেমন, এটার জন্য সাবস্টিটিউশনটা আবারও ধরে নিতে হবে, একই ধরনের রেজাল্ট আসবে। also let 10y equals to suppose m, সুতরাং sec স্কয়ার y dy equals to dm। এখন এই লাস্ট লাইন থেকে আমরা পাবো 1/10x, 10x মানে 1/t, sec square x dx means dt plus 1/m and dm is equals to 0। এই রেজাল্ট কি? ln t, log t এই রেজাল্ট ln m, এটা ln c। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি tm equals to c। What is t? T is 10x. What is m? M is 10y equals to c. Which is the general solution of our problem? এই অঙ্কটার জেনারেল সলিউশন বের করেছি, সাবস্টিটিউট করে করা লাগছে। আমি বলতেছি তোমরা যদি অন্য কোনো মেথডে করতে পারো নো প্রবলেম, অনেকে অনেক মেথডে করবে, ঠিক আছে, বাট রেজাল্ট এটাই আসবে। আমি এখন ভেরিয়েবল সেপারেশন করে ইন্টিগ্রেশনের মাধ্যমে এই রেজাল্টটা বের করেছি। এটা বলেছিলাম এক্সাক্ট দিয়েও চেষ্টা করা যায়। চলো এক্সাক্ট দিয়ে দেখি পারি কিনা অঙ্কটা। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে চেষ্টা করব এখন। 2 নম্বর মেথড এক্সাক্ট। আচ্ছা, এক্সাক্ট হলে ডেল ডেল ওয়াই অফ এম এর মান কত হবে, কে পারবে? বলো। আমাদের মূল অঙ্কটা কি ছিল? মূল অঙ্কটা একটু লিখে নেই, তারপরে তোমাদের ক্লিয়ার হবে যে মূল অঙ্কটা তো এখন মুছে ফেলেছি। হ্যাঁ, মূল অঙ্কটা দেখো, আমাদের মূল প্রবলেমটা ছিল এই টাইপের যে sec স্কয়ার x ইনটু 10y dx প্লাস sec স্কয়ার y 10x dy equals to 0। এটা ছিল আমাদের মূল অঙ্কটা। তাহলে আমরা এই মূল অঙ্কটা এখন এক্সাক্ট পদ্ধতিতে সলভ করতে চাই। তাহলে আমরা বুঝতে পেরেছি দিস ইজ m, রাইট, এন্ড ইট ইজ n। তাহলে ডেল ডেল y অফ m এর মান কত হবে? sec square x sec square y sec স্কয়ার x sec স্কয়ার y। আবার ডেল ডেল x অফ n এর মান কত হবে? তাও sec square x sec sec square y স্কয়ার x sec স্কয়ার y। সো আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা এক্সাক্ট, তাই না? এক্সাক্ট যদি হয় তাহলে সলিউশন 3 প্রকারের। তাহলে কি কি কি? প্রথমটাকে ইন্টিগ্রেট করব উইথ রেসপেক্ট টু x কিপিং y এজ এ কনস্ট্যান্ট। তাহলে x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি sec স্কয়ার x 10y dx
কিপিং ওয়াই এজ এ কনস্ট্যান্ট। আর এখানে কি আসবে, এক্স মুক্ত টার্ম আছে কি, sec square y স্যার। কোনটা টার্ম y। তো একটা, এক্স মুক্ত টার্ম নাই, না থাকলে জিরো। বুঝা গেছে, এক্স মুক্ত টার্ম নাই, টার্ম আছে একটি যার মধ্যে এক্স আছে। অতএব এই, তাহলে কি হলো, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx রেজাল্ট হলো 10x, আর 10y কনস্ট্যান্ট থাকবেই, এটা রেজাল্ট আসছে এটা। আর এটা জিরো লিখলাম না, এটা সি, দ্যাট মিন্স একই রেজাল্ট আবারও আসছে। তাহলে আমরা দেখতে পেলাম এই একই প্রবলেম ভেরিয়েবল সেপারেশন দিয়ে করলে যে রেজাল্ট আসে, এক্সাক্ট দিয়ে করলে সেই রেজাল্টই আসতেছে। আশা করি তোমরা এই মেথডসগুলি কিছুটা হলেও বুঝতে পেরেছো। এই উইকে এই অ্যাসাইনমেন্টটুকু তোমাদের দেয়া হলো, কিছু অঙ্ক আমি করে দিয়েছি ক্লাসে, বাকিগুলি তোমরা কমপ্লিট করবে। তাহলে এই কালারটা বোঝা যাচ্ছে যে কোনটা কোন মেথডে। আশা করি তোমরা এই অঙ্কগুলি নিজের মতো করে, কে কি করেছে সেটা দেখার বিষয় না, তুমি তোমার মতো করে আগে পরে নো প্রবলেম নাম্বারিং করে তুমি এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে। অথবা তুমি যদি চাও স্যার আমি আরো কিছু অঙ্ক ইন্ট্রোডিউস করলাম যে মেথডগুলি কভার আপ করার জন্য, এখানে আসেনি কি কি মেথড বলে দিচ্ছি। হোমোজিনিয়াসের নন হোমোজিনিয়াস পোরশন আসেনি, নন হোমোজিনিয়াস পোরশনের অঙ্ক তুমি স্লাইড থেকে নিয়ে নিবা। নন হোমোজিনিয়াসের দুইটি অঙ্ক, একটা হলো রেশিও সমান হলে আর একটা রেশিও অসমান হলে, সেটা এখানে নিয়ে আসি নাই। ঠিক আছে, আর তাহলে আশা করি তোমরা প্র্যাকটিস ভালোভাবে করবে এবং আগামী রবিবারের মধ্যে তোমরা আমার হোয়াটসঅ্যাপে সাবমিট করবে, গ্রুপে না, হোয়াটসঅ্যাপে সাবমিট করবে। ঠিক আছে, অবশ্যই পেজে পেজে নাম আইডি দিয়ে দিবে যেন তোমাকে সহজে ট্রেস করা যায়। স্যার আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপে? জি জি।